প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা গতদিন মনে হয় ডিএনএ সম্পর্কে কথা বলছিলাম, ডিএনএ গঠন, ডিএনএর রাসায়নিক গঠন এবং ডিএনএর কাজ। আমরা আজকে জানি যে নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, তারই একটা অন্য যে প্রকারটা ছিল সেটা আরএনএ। আমরা যাকে আমরা বলি এখানে নিউক্লিক অ্যাসিড একসূত্রক। তো একসূত্রক নিউক্লিক অ্যাসিড যেটা আমরা জানি বংশগতিতে যে বস্তুটা বংশগতিতে বৈশিষ্ট্য প্রকাশে যে প্রোটিন দরকার, যে প্রোটিন প্রয়োজন, সেই প্রোটিন উৎপাদনের মাধ্যমে ডিএনএ কাজ সম্পাদনে অংশগ্রহণকারী নিউক্লিক অ্যাসিডকে আরএনএ বলা হয়। তাহলে আমরা দেখলাম যে একসূত্র নিউক্লিক অ্যাসিড যেটা বংশগত বৈশিষ্ট্য প্রকাশের যে প্রোটিন প্রয়োজন, সেই প্রোটিন উৎপাদনের মাধ্যমে ডিএনএ কাজ সম্পাদনের অংশগ্রহণকারী নিউক্লিক অ্যাসিডকে আমরা কি বলি? আমরা আরএনএ বলি। তাহলে আমরা আরএনএর কথা বললাম যে আরএনএ যেগুলো দেখো শতকরা, আমরা আরএনএটা শতকরা 90% আরএনএ থাকে কোথায়? আমরা জানি সাধারণত যে শতকরা 90% যে আরএনএ থাকে সাইটোপ্লাজমে, বাকি 10% থাকে সাইটোপ্লাজমে থাকে, আর 10% থাকে নিউক্লিক অ্যাসিডে থাকে। তাহলে আমরা দেখলাম যে সাধারণত যে আরএনএটা যে একটা কোথায় থাকে, আরএনএতে কী হয় আমরা জানি। আরএনএ ইকুয়াল টু আমরা বলতে পারি যে অ্যাব্রিভিয়েশন করলে রাইবোনিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ গঠনে যেমন 3টি উপাদান ছিল, ঠিক আরএনএ গঠনেও সেই 3টি উপাদান মিলে তৈরি করে। আমরা জানি ডিএনএ গঠনে যেমন সেই 3টি উপাদান, 2টো উপাদান মিলে যেমন নিউক্লিওসাইড তৈরি করে প্রথমত, তারপর নিউক্লিওটাইড তৈরি করে, অনেকগুলো নিউক্লিওটাইড বন্ডের মাধ্যমে পলিনিউক্লিওটাইড তৈরি করে যে সূত্রকটা তৈরি করে একসূত্রক, এবং যারা প্রোটিন উৎপাদনের সাথে সম্পৃক্ত থাকে তাকে বলি আরএনএ বলি আমরা। তাহলে আরএনএর গাঠনিক যে প্রয়োজনীয়, আরএনএর গাঠনিক যে প্রয়োজনীয় যে উপাদান, এক নম্বর হচ্ছে কি আমরা রাইবোজ নামক পেন্টোজ সুগার, 2 নম্বর হচ্ছে কি আমরা নাইট্রোজেনাস বেস, 3 নম্বর কি আমরা বলছিলাম যে ফসফরিক অ্যাসিড H3PO4 বা ফসফেট যায়। এটা নাইট্রোজেনাস বেস আমরা রাইবোজ আছে পেন্টোজ সুগার, C5H10O5 নামক পেন্টোজ সুগার, C5H10O5 নামক রাইবোজ সুগার। নাইট্রোজেনাস বেস কি আমরা জানি যে পিউরিন বেস আছে, পিউরিন বেস অ্যাডেনিন 2 রিং বিশিষ্ট, গুয়ানিন, আর পাইরিমিডিন যে বেস আছে সেটা আছে সাইটোসিন ও ইউরাসিন, এখানে থাইমিন বসে না। এই দুটো উপাদান আমাদের এটাকে এস ব্যবহার করা, এবং আমরা জানি এইটার এই রাইবোজ এবং এর যে 4টে যৌগের একটা যুক্ত হলে যে যৌগ তৈরি করে এস আর এ, তাহলে এইটাকে বলি অ্যাডিনোসিন বলি, একটা নিউক্লিওসাইড। এর নাম কি? অ্যাডিনোসিন। আমরা জানি ডিএনএ গঠনে আমরা এটা বিশদ দেখে এসেছি। তাহলে আমরা জানলাম যে এই যে আরএনএর গঠনে যে 3টি উপাদান, একটা হচ্ছে রাইবোজ সুগার, নাইট্রোজেনাস বেস, আর ফসফরিক অ্যাসিড, প্রথম দুটো মিলে যা তৈরি করে তার নাম হচ্ছে কি নিউক্লিওসাইড।
নিউক্লিওসাইড। তাহলে এরপরে আমরা জানি যে নিউক্লিওসাইড আরও একটা উপাদান বাকি আছে, আমরা জানি সেটা ফসফেটের সঙ্গে পি যুক্ত হলে আমরা জানি যে একটা নিউক্লিওটাইড যুক্ত হয়। তাহলে এটার এই নিউক্লিওটাইডের নামটা কী হবে? আমরা বলবো যে অ্যাডিনোসিন মোনোফসফেট। অ্যাডিনোসিন মোনোফসফেট হবে, মোনোফসফেট হবে। এরকম একটা নিউক্লিওটাইড তৈরি করে, এটার নাম কি? এটার নাম হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। তাহলে আমরা দেখলাম যে আমরা 4 ধরনের নিউক্লিওটাইড হয়। এ সম্পর্কিত একটা নিউক্লিওটাইড যাকে বলি এএমপি। অনুরূপভাবে আমরা গুয়ানিনযুক্ত যে নিউক্লিওটাইড তৈরি করে তার নাম হচ্ছে কি জিএমপি। তারপর দেখো সাইটোসিনযুক্ত যে নিউক্লিওটাইড তৈরি করে তার নাম হচ্ছে কি সিএমপি। আর ইউ নাইট্রোজেন বেস যুক্ত যে নিউক্লিওটাইড তৈরি করে তার নাম কি ইউএমপি। ক্লিয়ার কনসেপশনটা? তাহলে আমরা জানি, এটাও জানি ডিএনএ করতে যে আমরা দেখে এসেছি যে প্রত্যেকটা নিউক্লিওসাইড তার একটি করে ফসফেট যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটাকে অ্যাডিনোসিন মোনোফসফেট, গুয়ানোসিন মোনোফসফেট, সাইটোসিন মোনোফসফেট, ইউরেডিন মোনোফসফেট নামক নিউক্লিওটাইড তৈরি করে। আমরা জানি এর সঙ্গে আরও দুটো আনস্টেবল যৌগ, যেহেতু এর সঙ্গে আরও দুটো ফসফেট যুক্ত হয়ে প্রত্যেকটাই আমরা জানি এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি নামক নিউক্লিওসাইডে ট্রাইফসফেট আকারে যৌগটা অবস্থান করে। এখন আমরা বলছিলাম যে এই নিউক্লিওসাইড থেকে নিউক্লিওসাইডের ট্রাইফসফেট থেকে যে দুটো অতিরিক্ত ফসফেট থাকে তাদেরকে আমরা কি বলি? পাইরোফসফেট বলি। আমরা কি বলি? আমরা পাইরোফসফেট। এইভাবে এরা পাইরোফসফেট এরকম নিউক্লিওসাইড থেকে যখন পৃথক হবে, পৃথক হয়ে নিউক্লিওটাইড হবে এবং অনেকগুলো নিউক্লিওটাইড হয়ে আরএনএ তৈরি করে। দেখুন আমাদের যে আরএনএ আমরা দেখছিলাম কয় প্রকার টাইপস অফ আরএনএ। আরএনএটা হচ্ছে 5 প্রকার। আরএনএ 5 প্রকার। টাইপস অফ আরএনএ 5 প্রকার। একটা হচ্ছে আমরা জানি টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। 2 নম্বর হচ্ছে দেখো যে আমরা বলি যে আরএনএ, রাইবোসোমাল আরএনএ। আরেকটা হচ্ছে আমরা বলি জিআরএনএ, জেনেটিক আরএনএ। আরেকটা হচ্ছে আমরা জানি যে জিআরএনএ না এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার এমআরএনএ। আর জিআরএনএ জেনেটিক আরএনএ। আরেকটা হচ্ছে তোমার মাইনর আরএনএ। তাহলে এই যে 4 প্রকার যে আরএনএ আমরা দেখলাম, একটা হচ্ছে কি টিআরএনএ ট্রান্সফার আরএনএ, আরএনএ রাইবোসোমাল আরএনএ, এমআরএনএ মেসেঞ্জার আরএনএ, জিআরএনএ আর মাইনর আরএনএ। আমরা আসছি যে আমরা দেখব যে টিআরএনএ টিতে কি হয়? টিতে ট্রান্সফার আরএনএ। তাহলে কি ট্রান্সফার করবে? এখানে টি দিয়েই আমরা কিছুটা আমাদের ধারণা এসছে যে কোনো বস্তুকে এরা শিফট করে। আমরা জানি আরএনএর মূল কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। ডিএনএ যে কাজটা করবে আরএনএ তৈরি করে সেই যে বস্তুতে এদের কাজ সম্পাদন করবে সেই বস্তু তৈরি করানোর জন্য এই আরএনএ পার্টিসিপেট করে। ওই বস্তুর নাম কি? প্রোটিন। তাহলে প্রোটিনের একক কি? অ্যামিনো অ্যাসিড। তাহলে যে সমস্ত আরএনএ প্রোটিন তৈরি করার জন্য অ্যামিনো অ্যাসিড ক্যারি করে, বহন করে সেই আরএনএকে আমরা বলবো টিআরএনএ বলবো আমরা। তাহলে আমরা ইজিলি ক্লিয়ার কনসেপশন এসছে টিআরএনএ ট্রান্সফার আরএনএ অ্যামিনো অ্যাসিড বয়ে প্রোটিন তৈরি করার জন্য এক ধরনের আরএনএ থাকে, তাকে আমরা বলি টিআরএনএ বলি আমরা। তো এটা আমরা বলছিলাম যে এই প্রতিটি কোষে প্রায় 31 থেকে 42 ধরনের আরএনএ আছে। কত ধরনের? 42 ধরনের টিআরএনএ আছে। প্রতিটি কোষে 31 থেকে 42 ধরনের আরএনএ আছে। আর আমরা জানি যে টিআরএনএ আমরা জানি সাধারণত যে অল্প 75 থেকে
90টি 75 থেকে 90টি নিউক্লিওটাইড বিশিষ্ট একটা নিউক্লিওটাইড বিশিষ্ট একক সূত্র যারা একক সূত্র। তাহলে আমরা নিউক্লিওটাইডের সংখ্যা কত 75 থেকে 90টি নিউক্লিওটাইড সমন্বিত একটি একক সূত্র যৌগ। আমরা জানি যে টিআরএনএর দুটো বেসিক যে গাঠনিক যে দুটো অংশ আছে, আমরা যখন টিআরএনএ তৈরি হয় তখন আমরা দেখব যে নিউক্লিওটাইডগুলো মিলে এরকম লম্বা এক সূত্র তৈরি করে। এইটাকে আমরা বলছি প্রথমে লম্বা এক সূত্র তৈরি করে, পরবর্তীতে এগুলো আমরা জানি যে প্যাসায় লুপ তৈরি করে অবস্থান করে, এবং আমরা জানি যে ডিএনএর যে নির্দিষ্ট কাজ প্রোটিন তৈরি করার জন্য যা দরকার, সেই দরকারি বস্তুটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। সেই অ্যামিনো অ্যাসিড ক্যারি করার জন্য একটা প্রান্ত থাকে, আর যে যার সাথে সংকেত পেয়ে সে টিআরএনএ যে অ্যামিনো অ্যাসিড বয়ে আনবে, এই সংকেত দেওয়া যে এমআরএনএর কোডনের সাথে যুক্ত হওয়ার জন্য আরেকটি অ্যান্টিকোডন প্রান্ত আছে। তাহলে আমাদের এই টিআরএনএতে দুটো সাইড খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ার জায়গা, সেইটাকে বলি অ্যামিনো অ্যাসিড প্রান্ত বলি আমরা। অ্যামিনো অ্যাসিড প্রান্ত বলা হয়। আরেকটা হচ্ছে কোডনের সাথে যুক্ত হওয়ার জায়গা, কোডনের সাথে যুক্ত হওয়ার গঠন, যেটা ফাঁসের ন্যায়, তাকে আমরা বলি অ্যান্টিকোডন লুপ বলি, অ্যান্টিকোডন লুপ বলা হয়। তাহলে দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর রিলেটেড। একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড বয়ে যাওয়ার একটা প্রান্ত আছে, তাকে বলি সিসিএ প্রান্ত বলি আমরা। কি বলি আমরা? এইটিকে আমরা বলা হয় সিসিএ প্রান্ত। তিন প্রান্তের দিকে সবসময় এই অ্যামিনো অ্যাসিড এই যে নাইট্রোজেনাস বেসগুলো থাকে, সিসিএ প্রান্ত আর একটা কোডনের সাথে যুক্ত হবে। এই প্রান্তটা দিস ইজ দ্য ভেরিয়েবল নাইট্রোজেন বেস, তিনটে নাইট্রোজেন বেস থাকবে। সেই ভেরিয়েবল দ্য রিলেটেড উইথ দ্য কোডনের এনটি নাইট্রোজেন বেস সমন্বিত, তিনটে নাইট্রোজেন বেসের সমন্বিত গঠন, তাদেরকে আমরা বলি অ্যান্টিকোডন বলি আমরা। আমরা যদি দেখি যে সাধারণত একটা টিআরএনএর যে তিন প্রান্ত, এই প্রান্ত যে নাইট্রোজেন বেস অলওয়েজ আমাদের সিসিএ প্রান্ত থাকে। আমরা বলছিলাম যে সাধারণত প্রথমে দেখে এরকম একটা লুপ হয়, তারপর আরেকটা লুপ হয়, তারপর যে এইরকম যে লুপটা সিসিএ প্রান্তের ঠিক অপোজিট ডিরেকশনে আরেকটা লুপ আছে, সেইটিকে আমরা বলছি। এইটা আমরা তিন প্রান্ত, এখানে সিসিএ প্রান্ত আছে, এই প্রান্তে অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ার জায়গা। আর এখানে যদি এমআরএনএর কোডনের অনুযায়ী এখানে তার সম্পর্ক তিনটে বেস থাকবে, এইটিকে বলি অ্যান্টিকোডন প্রান্ত বলি আমরা। তাহলে এইটা অপোজিট পোর্শনে থাকবে তোমার অ্যান্টিকোডন প্রান্ত। আমরা তাহলে খুব ইম্পর্টেন্ট যে একটা অ্যামিনো অ্যাসিড শিখলাম, আর একটাও শিখলাম কি যে অ্যামিনো অ্যাসিডের সাথে মুখে কোডনের মুখে বসার জন্য টিআরএনএর আরেকটা প্রান্ত আছে, সেই প্রান্তকে বলি অ্যান্টিকোডন ফাঁস বা অ্যান্টিকোডন গঠন সম্বলিত এরিয়া। তাহলে আমরা যে টিআরএনএর কথা বললাম, যে টিআরএনএ আমরা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, তার এক প্রান্ত অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, এক প্রান্ত কোডনের সাথে যুক্ত হয়, আর আমরা জানি টি ফাঁস, ডি ফাঁস, এরকম অ্যাডিশনাল ফাঁস, এরকম কিছু ফাঁস সম্বলিত গঠন আছে। এবং এখানে আমরা জানি তিনটি বেস নিয়ে অ্যান্টিকোডন প্রান্ত তৈরি করে। আমরা প্রোটিন সংশ্লেষণের জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিড এমআরএনএ অণুতে স্থানান্তরিত করাই এর বেসিক কাজ। নেক্সট হচ্ছে আমরা দেখছিলাম যে নেক্সট আরেকটা আরএনএ, আমরা রাইবোজোমাল আরএনএর কথা বলবো। রাইবোজোমাল আরএনএ, আরএনএ আর থেকে হয় রাইবোজোমাল আরএনএ বলি আমরা, রাইবোজোমাল আরএনএ। তাহলে আমরা দেখছি যে একটা প্রোটিন ফ্যাক্টরি একটা অঙ্গাণু হিসেবে আমাদের কাছে পরিচিত, সেই অঙ্গাণুর নামটা আছে রাইবোজোম। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আমরা এটাও জানি যে অল আর দ্য প্রোটিন সিনথেসিসের জন্য, সমস্ত প্রোটিন তৈরি করার জন্য আরএনএ কোনো না কোনোভাবে এরা জড়িত থাকে। তাহলে আমাদের এই ক্ষেত্রে রাইবোজোমে যে প্রোটিন ফ্যাক্টরি, তাহলে রাইবোজোমের গঠনে
রাইবোজোমের গঠনে আমাদের দুটো গাঠনিক উপাদান আছে, একটা আছে আরএনএ, সেই আরএনএ, আর একটা আছে প্রোটিন। তাহলে রাইবোজোম গঠনে যদি আরএনএ থাকে, সেই আরএনএকে আমরা বলি আরএনএ। আরএনএ না হলে রাইবোজোম হবে না, রাইবোজোম না হলে প্রোটিন তৈরি হবে না। তাই রাইবোজোমের যে প্রোটিন ফ্যাক্টরিতে যে আরএনএ অংশগ্রহণ করে তাকে আমরা বলি রাইবোজোমাল আরএনএ। সমস্ত আরএনএ প্রায় 80 থেকে 90 80 থেকে 90% আরএনএ হচ্ছে কি আমাদের আরএনএ, এবং এই প্রোটিন এরা রাইবোজোম তৈরি করবে, এবং এটা কি করবে যে এখানে অ্যামিনো অ্যাসিডগুলো টিআরএনএ বয়ে এনে এমআরএনএর সংকেত অনুযায়ী এরা অ্যামিনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ডের মাধ্যমে পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করে প্রোটিন তৈরি করে। এরপরে দেখো আমাদের কি আছে, আমরা বলি যে মেসেঞ্জার আরএনএ, যেটাকে আমরা বলি মেসেজ এমআরএনএ বলা হয়। এমআরএনএ মেসেঞ্জার শব্দটা ব্যবহার করা হয়েছে, মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, মেসেজ সংকেত দেওয়া। তাহলে আমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরি করাকে আমরা বলি ট্রান্সক্রিপশন বলি আমরা। তাহলে ডিএনএর যে সংকেতবাহী যে গঠন ছিল, প্রত্যেকটা ট্রিপলেটসকে আমরা বলি জেনেটিক কোড। সেই জেনেটিক অনুযায়ী এমআরএনএ তৈরি করে তার তিনটার মধ্যে যে একটি সংকেত, সেই সংকেত গ্রহণ বা সংকেত সৃষ্টকারী যে এমআরএনএ তিনটে নাইট্রোজেন বেসকে আমরা বলি জেনেটিক কোডন বলি আমরা। তাহলে আমরা যে সমস্ত আরএনএ জিনের সংকেত অনুযায়ী এমআরএনএ প্রোটিন তৈরি করে, তাদেরকে আমরা নাম দিয়েছি এমআরএনএ বলি আমরা। এমআরএনএ আমরা মেসেঞ্জার আরএনএ বলি আমরা। আমরা জানি যে মেসেঞ্জার আরএনএ বলা হয় সাধারণত মেসেজগুলো এর মধ্যে ডিএনএ থেকে এসে গ্রহণ করে টিআরএনএকে দিয়ে প্রোটিন অ্যামিনো অ্যাসিডগুলো আরএনএতে রাইবোজোমে এনে প্রোটিন তৈরি করার মূল সংকেত গ্রহণকারী এবং দেওয়ার সাথে জড়িত আরএনএ। ডিএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি হয়। এমআরএনএ লম্বা চেইনের প্রান্ত থাকে, আমরা জানি এরকম লম্বা চেইনের প্রান্ত থাকে, এক প্রান্ত থেকে 5 প্রান্ত, আরেক প্রান্ত থেকে 3 প্রান্ত, এইদিকে লিডার প্রান্ত বলি, আর এদিকে টেইলার প্রান্ত বলি, এবং কিছু প্রান্ত কোডনবিহীন, এরও কিছু প্রান্ত কোডনবিহীন। প্রতিটি এর পরবর্তীতে নাইট্রোজেন বেস আছে। প্রত্যেকটা নাইট্রোজেন এমআরএনএ 3টে নাইট্রোজেন বেস, প্রথম নাইট্রোজেন বেসকে আমরা বলি AUG বলি আমরা। কি বলি আমরা? AUG। এই ইউজি একটা ট্রিপলেটস একটা কাজ করার জন্য একটা সংকেত গ্রহণ করে সংকেত দেওয়ার ক্ষমতা রাখে। এই ট্রিপলেটসকে বলি আমরা কোডন বলি আমরা। কি বলি আমরা? কোডন বলি আমরা। প্রত্যেকটা এমআরএনএর প্রথম শুরু কোডন আছে AUG, এবং এটা মিথিওনিনকে কোড করে। মিথিওনিন কি? মিথিওনিন হচ্ছে এক ধরনের অ্যামিনো অ্যাসিড। তাহলে আমরা দেখলাম প্রত্যেকটা প্রোটিনের প্রথম অ্যামিনো অ্যাসিডটা কি? মিথিওনিন। এবং আমরা জানি এটাও প্রত্যেকটা এমআরএনএর প্রথম কোডন কি? আমরা জানি AUG দিয়েই শুরু করে। তাহলে আমরা বলছিলাম যে এই যে মাঝখানে অংশটা আমরা যে প্রান্ত এরকম CAG মনে করে একটা অ্যামিনো অ্যাসিড কোডন দেবে, UAC আর একটা অ্যামিনো অ্যাসিডের সংকেত দেবে, এরকম তিনটের মধ্যে এক একটা সংকেত দিয়ে পরপর এরা প্রোটিন তৈরির জন্য সংকেত বহন করে টিআরএনএকে দিয়ে টিআরএনএ অ্যামিনো অ্যাসিড বয়ে এনে কাজ প্রোটিন তৈরি সম্পাদন করে। এখন এটা আমরা জানি যে এই কোডিন অঞ্চল আমরা কোডিন অঞ্চল মাঝখানে অঞ্চলগুলোকে আমরা কোডিন অঞ্চল বলি। এইভাবে একটা অ্যামিনো অ্যাসিড পরপর এসে যখন স্টপ কোডনে আসবে তখন অ্যামিনো অ্যাসিড সব বন্ধ হয়ে যাবে। এর আগে যেগুলো অ্যামিনো অ্যাসিড এসে যায় সেগুলো অলরেডি প্রোটিন তৈরি করতে পারে। এবং আমরা এদের মূলত কাজ হচ্ছে নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণ বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসবে এবং রাইবোজের সাথে যুক্ত হবে এবং টিআরএনএর সংকেতকে দিয়ে টিআরএনএ বয়ে এনে রাইবোজোমের পি সাইডে অ্যামিনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ডের মাধ্যমে প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করবে। আমাদের এরপরেও আমাদের যে আরএনএ আছে সেটাকে আমরা বলি যে আরও 2 ধরনের আরএনএ আছে। আমরা বলছিলাম জিআরএনএ। জিতে কি হয়? জেনেটিক। আমরা জেনেটিক শব্দটা আমাদের কাছে খুব পরিচিত। জেনেটিক আছে বংশগতীয় আরএনএ, জিআরএনএ, জেনেটিক আরএনএ বলা হয়। আমরা জানি যে এটাই বোঝাই গেছে যে কোনো আরএনএ বংশগতিতে ভূমিকা রাখে।
আমাদের ধারণাই আছে অণুজীববিদ্যায় ভাইরাস আইদার দুই ধরনের নিউক্লিক অ্যাসিড কোনো ভাইরাসের মধ্যে থাকবে না। আইদার ডিএনএ থাকলেই বংশগত বস্তুর কাজ করবে, তাদেরকে আমরা বলি ডিএনএ ভাইরাস। আর যদি আরএনএ থাকে তাহলে সেই ভাইরাসকে বলবো আমরা আরএনএ ভাইরাস। তাহলে আমাদের কাছে এই যে আরএনএ, এই যে বংশগতিতে ভূমিকা রাখে, শুধু ভাইরাসে পাওয়া যায় বংশগতিতে ভূমিকা রাখে, তাই এদেরকে আমরা জিআরএনএ বলি আমরা। এরপরে যখন মাইনর আরএনএ আমরা বলছি যে আরএনএটা কি করবে, যে মাইনর আরএনএটা আমরা জানি শুধুমাত্র কি করবে, যে শুধুমাত্র যে প্রোটিন দিয়ে যে এনজাইম তৈরি করে, সেই প্রোটিনের কাঠামো দানকারী একটা আরএনএ অংশ গ্রহণ করে, তাদেরকে আমরা মাইনর আরএনএ বলি। বিভিন্ন এনজাইমের কাঠামো দান করে এবং এনজাইম হিসেবে কাজ করে। তাহলে এটা আমাদের বেসিক্যালি ছিল আমরা বিভিন্ন প্রকারের আরএনএ। আমরা যদি এরপরে যদি দেখি যে আরএনএর কাজটি প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। টিআরএনএ কী কাজ করে, ডিএনএ পরোক্ষভাবে তোমার প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। আমরা জানি যে আরএনএ কী করে, আমরা রাইবোজোম তৈরি করেও আমাদের বংশগতিতে ভূমিকা রাখে। আর আমরা এটাও জানি বংশগতি আরএনএ ভাইরাসের ক্ষেত্রে বংশগতি নির্ধারণ করে। আমরা এটাও জানি যে এনজাইমের কাঠামো হিসেবে গঠন করেও এনজাইমের গঠনের একটা অংশীদারিত্ব নিয়ে এনজাইমের কাজকে এনজাইম যে কাজ করে সেই কাজের ত্বরান্বিত করে। আমরা এরপরে আসছে দেখো ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য কি বলা যায়। ডিএনএ এবং আরএনএর মধ্যে যদি পার্থক্য বলি আমরা, তোমরা যেগুলো আমরা কথা বলেছি সেইগুলোর মধ্যে তোমরা নিজেরাই ডিফারেন্সিয়েট করতে পারবে বিটুইন দ্য ডিএনএ এবং আরএনএ। ডিএনএটা আমরা বলছিলাম যে এদের দ্বিসূত্র ঘন প্যাসোমেশনের মতো, এটা কোনো প্রশ্নই আসে না। আরএনএ একসূত্রক, তাহলে আমরা ক্লিয়ার হয়েছে। রাসায়নিক গঠন আমরা বলছিলাম ডিঅক্সি রাইবোজ এবং পেন্টোজ সুগার। আর কি থাকে, পাইরিমিডিন বেস, থাইমিন এবং সাইটোসিন যে বেসগুলো থাকবে। আর এখানে দেখো রাইবোজ নামক পেন্টোজ সুগার থাকবে। আর কি থাকবে, যে আমাদের সাইটোসিন এবং ইউরাসিল থাকবে। তাহলে কোনটার পরিবর্তে কোনটা, সে থাইমিন থাকে ডিএনএর গাঠনিক উপাদান, আর তার পরিবর্তে ইউরাসিল থাকে। ডিএনএ যে প্রকারভেদ, নো দ্য টাইপস অফ দ্য ডিএনএ আমরা জানি, এবং কার্যগত দিক থেকে ডিএনএ একই রকম হয়। আরএনএগুলো আমরা জানি যে আমরা 5 টাইপস আমরা জানি, টিআরএনএ, আরএনএ, এমআরএনএ, জিআরএনএ, মাইনর আরএনএ। উৎপত্তি অনুলিপনের মাধ্যমে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে, এবং এখানে আরএনএ থেকে আরএনএ না তৈরি করে ডিএনএ থেকে আরএনএ তৈরি করে। তো এটা আমরা অবস্থান কি প্রধানত ক্রোমোজোমে থাকবে, কখন না মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্টও থাকতে পারে। আর আরএনএ সবসময় থাকে কিছু অংশ 10% সাইটোপ্লাজমে, 10% নিউক্লিয়াসে, 90% সাইটোপ্লাজমে থাকে। প্রধান কাজ হচ্ছে দেখো যে আমাদের বংশগতি ধারক বাহক নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, প্রোটিন সংশ্লেষণ করে, ডিএনএ বংশগতির চরিত্র বহন করে। আর আরএনএ সাধারণত বংশগতির চরিত্র বহন করে না। এতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি, আর এতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক কম। এদের আণবিক ওজন 10 লক্ষ থেকে বহু কোটি ডাল্টন, আর এদের আণবিক ওজন কয়েক লক্ষেরও বেশি হয় না। আমরা যেটা কথা বললাম যে আরএনএ, দেখলাম আরএনএ কি, আরএনএর গঠন সম্পর্কে, আরএনএর 5 টাইপস, তাদের বিভিন্ন কাজ আমরা দেখলাম। যে নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য আমরা দেখলাম। ডিএনএ আমরা এখন যেটা কথা বলবো, আমরা ডিএনএ যে অনুলিপন বা দ্বিতন বা প্রতিলিপ সৃষ্টি যেটা বলি আমরা, ডিএনএ অনুলিপন বা দ্বিতন বা প্রতিলিপ সৃষ্টি, ইংলিশে বলা হয় রেপ্লিকেশন অফ ডিএনএ। রেপ্লিকেশন অফ ডিএনএ, রেপ্লিকেশন হচ্ছে প্রতিলিপন। তাহলে এই রেপ্লিকেশন হচ্ছে প্রতিলিপন থাকলে আমরা বুঝবো দ্বিতন হলেও বুঝবো, অনুলিপন হলেও আমরা বুঝবো। এই শব্দগুলো দিয়ে আমরা বোঝাবো যে আমাদের যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করাকে আমরা বলছি রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার যে পদ্ধতি আমরা তৈরি করাকে আমরা বলি প্রতিলিপন বলি আমরা। 3টে অনুকল্প, 3টে হাইপোথেটিক্যাল যে কনসেপশন আছে, মতবাদ আছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। একটা পদ্ধতি আছে দেখো সংরক্ষণশীল পদ্ধতি।
সংরক্ষণশীল পদ্ধতি, সংরক্ষণশীল পদ্ধতি, কনজারভেটিভ ওয়ে, কনজারভেটিভ ওয়ে। 2 নম্বর হচ্ছে দেখো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। সেমি কনজারভেটিভ ওয়ে। 3 নম্বর হচ্ছে যে আমরা বলছিলাম যে আমরা যে বিশ্বরণশীল পদ্ধতি, বিশ্বরণশীল পদ্ধতি, বিশ্বরণশীল পদ্ধতি, ডিসপারসিভ পদ্ধতি, ডিসপারসিভ মেথড। আমরা এই 3টে প্রক্রিয়ায় তৈরি করে ডিএনএ থেকে, আর ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে। তো একটা হচ্ছে সংরক্ষণশীল, আমরা জানি যে ডিএনএ কয় সূত্র, 2 সূত্র আকার ডিএনএ, এইরকম 2 সূত্র। আমরা জানি যে প্রত্যেকটা সূত্র সাজ হিসেবে কাজ করে, এবং আমরা জানি যে এটা ডিএনএ এখানে এই সূত্রটা সাজ একটা ডিএনএ সূত্র তৈরি করলো, এটাও একটা তৈরি করলো, এই নতুন সৃষ্ট যে একটা ডিএনএ হয়ে গেল, এইটা হচ্ছে আমাদের আর পুরাতন সূত্রকে আবার প্যাসায় জ্বলন্ত শরীর মতো হলো, এইটাতে ডিএনএতে ডিএনএ এই তৈরি করার মেথডটাকে আমরা বলছি সাধারণত সংরক্ষণশীল পদ্ধতিতে। অর্থাৎ কোনো ডিএনএতে কোনো মিক্সড থাকবে না, যে ডিএনএতে পুরাতন ডিএনএ থেকে যাবে, আর প্রত্যেকটা সূত্রক যে নতুন 2 সূত্রক তৈরি করেছে সেই নতুন 2 সূত্রক আবার নতুন ডিএনএ হিসেবে তৈরি করবে। আরেকটা হচ্ছে আমাদের যেটা আছে যে আমাদের যেটা বলছিলাম অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, সেমি কনজারভেটিভ ওয়ে। সেমি কনজারভেটিভ ওয়ে আমরা জানি প্রত্যেকটা সূত্র নতুন একটা সূত্র তৈরি করে। সে আমরা ডিএনএ ধরো, এই যে ডিএনএটা 2 সূত্র, আমরা বলছিলাম যে এই সূত্রটাও একটা ডিএনএ, এই সূত্রটাও একটা ডিএনএ প্রয়োজনীয় নিউক্লিওটাইড সেরে একটা সূত্র তৈরি করে, এই সূত্রটা একটা নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড মিলে একটা সূত্র তৈরি করে, মিলে এই পুরাতন সূত্রকার নতুন সূত্র মিলে জোড়ান্ত শরীর প্যাঁচানোর মতো যে ডিএনএ হবে সেইটিকে আমরা বলছি একটা ডিএনএ। যে ডিএনএতে একটা ছিল পুরাতন, একটা নতুন, অনুরূপভাবে এই 2 সূত্র প্যাঁচায় জোড়ান্ত শরীরের মতো হবে। যে ডিএনএতে একটি পুরাতন থাকবে, একটা নতুন সূত্র সম্মিলিত ডিএনএ হবে, তাদেরকে আমরা বলি সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলি আমরা। আরেকটা পদ্ধতি আছে বিশ্বরণশীল পদ্ধতি। বিশ্বরণশীল পদ্ধতি হচ্ছে আমরা জানি যে আমাদের ডিএনএ, যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করবে, আমরা প্রথমত দেখব যে এখানে ডিএনএ প্রত্যেকটা সূত্র নতুন একটা, প্রত্যেকটা সূত্রকে সাজ হিসেবে কাজ করে একটা সূত্র তৈরি করবে, এবং তৈরি করবে, এবং তৈরি করার পরে এ ভেঙে এর সাথে ভাঙার সাথে বিনিময় করে প্রত্যেকটা সূত্রের মধ্যে কিছু পুরাতন নিউক্লিওটাইড, কিছু নতুন নিউক্লিওটাইড সম্বন্ধিত একটা ডিএনএ তৈরি করবে। এদেরকে আমরা বলি বিশ্বরণশীল পদ্ধতি বা ডিসপারসিভ হাইপোথিসিস বলা হয়। আমাদের ডিএনএ থেকে ডিএনএ যে তৈরি করা, সেই তৈরি করার যে পদ্ধতি, আমরা যে পদ্ধতিটা আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য সেটা হচ্ছে কি সেমি কনজারভেটিভ ওয়ে বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, ইংলিশে বলা হয় সেমি কনজারভেটিভ ওয়ে। সেমি কনজারভেটিভ ওয়ে, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তো আমাদের এখানে কোন সায়েন্টিস্ট তারা একমত পোষণ করেছে যে এটা আমাদের এটা গ্রহণযোগ্য পদ্ধতি। আমরা সেইটা নিয়েই কথা বলবো। আমাদের যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার যে প্রক্রিয়া, যে পদ্ধতি, তা যেভাবে তৈরি হয় তাকে আমরা বলি রেপ্লিকেশন বলি আমরা। তো এই পদ্ধতির যে প্রয়োজন, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে গেলে কি কি প্রয়োজনীয় উপাদান লাগে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে কি কি প্রয়োজনীয় উপাদান লাগে, তাহলে প্রয়োজনীয় উপাদান যেগুলো লাগে সেগুলো হচ্ছে প্রয়োজনীয় উপাদান ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার জন্য। একটা প্রথমত আছে দেখো একটি শ্বাস। তাহলে একটি শ্বাস বলতে কি বোঝায়, আমরা জানি যে প্রথম একটা ডিএনএ সেই আরেকটা ডিএনএ তৈরি করতে পারে, যদি প্রয়োজনীয় কাঁচামাল পায় তবে সে ডিএনএ তৈরি করতে সক্ষম হলে আমরা ওই প্রথম ডিএনএকে আমরা শ্বাস বলি আমরা। তারপর দেখো
অসংখ্য নিউক্লিওসাইডের ট্রাইফসফেট, অসংখ্য নিউক্লিওসাইডের ট্রাইফসফেট। অসংখ্য নিউক্লিওসাইডের ট্রাইফসফেট আমরা বলছিলাম যে নিউক্লিওটাইডের সাথে আরও দুটো ফসফেট যুক্ত হলে তাহলে তিনটে ফসফেট যুক্ত যে নিউক্লিওসাইডের যে গঠন হয় তাকে আমরা বলি নিউক্লিওসাইডের ট্রাইফসফেট বলি আমরা। সে আমাদের ডিএটিপি, এই যে ট্রাইফসফেট, ডিসিটিপি, ডিজিটিপি, ডিটিটিপি, এগুলো সব অসংখ্য নিউক্লিওসাইডে ট্রাইফসফেট আকারে অবস্থান করে। তারপরে দেখো নিউক্লিওটাইডের মধ্যে বন্ড সৃষ্টির জন্য প্রয়োজনীয় শক্তি যে দরকার, প্রয়োজনীয় শক্তি, সেই প্রয়োজনীয় শক্তি আসে কোথা থেকে? প্রয়োজনীয় শক্তি আমরা পাই যে নিউক্লিওসাইডের ট্রাইফসফেট থেকে দুটি ফসফেট পৃথক হলে যে শক্তি নির্গত হয় সেই শক্তি নিউক্লিওটাইড টু নিউক্লিওটাইড সাথে বন্ধনে ব্যবহার হয়। আর কি লাগে? প্রয়োজনীয় এনজাইম লাগে। তাহলে আমরা দেখলাম যে উপাদানগুলো লাগে সেগুলো যে দেখলাম যে একটি শ্বাস, অসংখ্য নিউক্লিওটাইড